তাহলে এখন হচ্ছে আমরা আমাদের 14তম ক্লাসটাতে এন্টার করছি। 14তম ক্লাসটাতে ছিল হচ্ছে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল টেকনিক। মানে ওই টেকনিকগুলোকে কিছু অ্যাডভান্স আছে ওই জিনিসগুলোর মধ্যে, সেই জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব। মেইনলি আজকের এই ক্লাসটা হবে হচ্ছে এরকম যে আপনারা যেহেতু একটু আগে অলরেডি লিনিয়ার ইকুয়েশন দেখে ফেলছেন, এখন এটার সাথে হচ্ছে আপনার এটাকে আমি কিছুটা রিলেট করে দিব। বাকিটা হচ্ছে আপনারা একটু নিজেরা যাচাই বাছাই করে আপনাদেরকে নিজেদেরকে জানতে হবে। তো এখানে আমরা কি কি দেখবো সেটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন দেখবো, তারপর হচ্ছে রিলায়েবিলিটি অ্যানালাইসিস দেখবো, তারপর টাইম সিরিজ অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেবো। ওকে, বাইনারি লজিস্টিক রিগ্রেশনটা মূলত কি জিনিসটা যদি একটু বলি, বাইনারি ওয়ার্ডটা মানে কি? বাইনারি ওয়ার্ড মানে হচ্ছে যেখানে তোমাদের দুইটা অপশন থাকবে, জিরো আর ওয়ান, অথবা যে কোনো দুইটা। যেমন আমি একটা কয়েন টস করলে কেবলমাত্র হেড অথবা টেল, দুইটার মধ্যে যে কোনো একটা উঠতে পারে। তো এরকম অপশন যেগুলো চলে আসবে এটাকে বলা থাকে বাইনারি লজিস্টিক। তো এই যে এদের মধ্যে যে আমি মডেলটা ফিট করি সেটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। একটু একটু আগে যেরকম আমরা মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন, এগুলো ছিল হচ্ছে কন্টিনিউয়াস ডেটার জন্য প্রযোজ্য। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মাস্ট বি কন্টিনিউয়াস ফর মাল্টিপল লিনিয়ার ইকুয়েশন অর লিনিয়ার ইকুয়েশন। এখন আমরা যেটা করব বাইনারি লজিস্টিক রিগ্রেশন, এখানকার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মাস্ট বি ক্যাটাগরিক্যাল। এন্ড ক্যাটাগরি বলতে বাইনারি ক্যাটাগরিক্যাল, দুইটা ক্যাটাগরি থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। এই যে এইখানেই চলে আসে ডামি বিষয়টা। ডামি মানে হচ্ছে উপস্থিত আছে তার মানে ওয়ান, উপস্থিত নাই তার মানে জিরো। দ্যাট মিনস ধরেন আপনি স্মোকার নন স্মোকার নিয়ে কাজ করতেছেন। তো যে কেউ যদি স্মোকিং করে তার মানে হচ্ছে সে ওয়ান, কেউ স্মোকিং করে না তার মানে সে জিরো। এই যে আপনি জিরো আর ওয়ান দিয়ে কোডেড করতেছেন আপনি, এইটাকেই বলা হয় থেকে ডামি। এই জিনিসটাকে বলা হয় থাকে ডামি। তো এরকম যদি আপনি ধরেন এখন আপনার তিনটা ক্যাটাগরি আছে, তখন আপনাকে কি করতে হবে? তখন ওই তিনটাকে মিলে আপনার তিনটা আলাদা আলাদা ভেরিয়েবল জেনারেট করতে হবে। প্রত্যেকটা ভেরিয়েবল এরকম কন্ডিশন দিতে হবে যে ওইটাতে এটা উপস্থিত কিনা, ওয়ান অর জিরো, ওয়ান অর জিরো, ওয়ান অর জিরো। যেমন আমি যদি একটা প্রশ্ন দিই এরকম, তিনটা মুভির নাম দিচ্ছি, আমি মাল্টিপল রেসপন্স আপনাদেরকে বুঝাইছিলাম, ওইটার পার্সপেক্টিভে যদি বলি এটা মাল্টিপল রেসপন্স না, এটা এরকম। ধরেন আমি আপনাকে তিনটা মুভির নাম দিলাম, তিনটা মুভি ধরেন আমি বললাম যে আপনারা কোন টাইপের টাইপের মুভি ভালোবাসেন। ধরেন আমি বললাম হরর মুভি, সায়েন্স ফিকশন মুভি, নাকি ইন্ডিয়ান যে কোনো মানে বাংলা মুভি। তো ধরেন এরকম আমি তিনটা অপশন দিলাম। এখন এখানে কি আসবে? ধরেন কেউ একজন বলতেছেন যে আমি ইন্ডিয়ান মুভিগুলো পছন্দ করি, কেউ বলতেছেন আমি হরর মুভি পছন্দ করি, কেউ বলতেছেন আমি হচ্ছে সায়েন্স ফিকশনের মুভি পছন্দ করে থাকি। তো এই যে একটা অপশন চলে আসলো, এখন আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে অপশন চিন্তা করে দেখবো যে সে সায়েন্স ফিকশন পছন্দ করে কিনা, ইয়েস অর নো। যদি পছন্দ করে তাহলে ইয়েস, পছন্দ না করলে জিরো। সে হরর মুভি পছন্দ করে কিনা, ইয়েস অর নো, যদি করে তাহলে ওয়ান, না করলে জিরো। সে ইন্ডিয়ান মুভি পছন্দ করে কিনা, করলে ইয়েস ওয়ান, না করলে জিরো। এই যে তিনটা ভেরিয়েবল আমি জেনারেট করলাম, অথচ আমার ভেরিয়েবল ছিল মেনলি একটা, আপনি কোন মুভি পছন্দ করেন, হরর মুভি, সায়েন্স ফিকশনাল মুভি, নাকি হচ্ছে ইন্ডিয়ান মুভি। সেখানে কিন্তু সে মাত্র একটাই রেসপন্স কালেক্ট করে গেছে। বাট এই যে লজিস্টিক রিগ্রেশন ফিট করার জন্য আমাকে ওটাকে ডামিতে কনভার্ট করে নিতে হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে মূলত ডামির কনসেপ্ট, ঠিক আছে? আর এখানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনের লজিস্টিক রিগ্রেশনের কনসেপ্টটা বলে দিচ্ছি আমি। লজিস্টিক রিগ্রেশনে কি হতে হয় আমাদেরকে? দুইটা মাত্র মানে ক্যাটাগরি থাকতে পারবে। তো এখানে আমরা মূলত এটাকে কম্পেয়ার করে থাকি ওর এর রেসপেক্টে। ওর মানে হচ্ছে ওরস রেশিও, ও আর ওরস রেশিও। ও আর যখন ওয়ান তার মানে হচ্ছে এখানে কোনো ইফেক্ট নাই, ও আর যখন ওয়ান এর থেকে বড় তার মানে হচ্ছে ইনক্রিজড ওরস রেশিও, আবার যখন কম তখন হচ্ছে ডিক্রিজ। তো এটা আমরা কিভাবে করতে পারবো এই জিনিসগুলোর একটু মেথডটা এখানে বলে রাখছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। তো ধরেন আমি এখানে এই যে লজিস্টিক রিগ্রেশনটা ফিট করবো, লজিস্টিক রিগ্রেশন ধরেন আমি এটা রাখতেছি, আর আমি এখানে হচ্ছে এডুকেশন লেভেলটা রাখলাম এজ। এজ, ইনকাম আর এডুকেশন লেভেল। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যে কোনো কিছু হতে পারবে, বাট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মাস্ট বি, দেখেন এখানে 1011 এইভাবেই রাখা হয়েছে। দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমি এটার স্টেটে যখন করবো আমি অ্যানালাইজ, দেন রিগ্রেশন, দেন হচ্ছে বাইনারি লজিস্টিক। অ্যানালাইজ, রিগ্রেশন, দেন বাইনারি লজিস্টিক, এটাতে ক্লিক করলে তখন আমাকে বলে দিতে হবে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে পারচেজ ডিসিশন, মানে আমি পারচেজ করবো কিনা। এটা হচ্ছে কিসের কিসের উপর ডিপেন্ড করবে, আমার বয়স কত, আমার ইনকাম কেমন, আমার এডুকেশন লেভেল কি। তো এইগুলোর উপর ডিপেন্ড করবে। তাহলে আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমি এডুকেশন লেভেল, ইনকাম আর এজ, এই তিনটাকে আমি কোভেরিয়েটস দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার মানে হচ্ছে এই তিনটা এখন এখানে আপনার কাজ করতেছে হচ্ছে প্রত্যেকটাই কন্টিনিউয়াস হিসেবে। তো আমি যদি ওকে করে দেই, দেখেন এই যে আমার মডেল ফিট করছে, লজিস্টিক মডেল। এই যে এখানে বলছে ব্লক 0, প্রথমে হচ্ছে এটা ইটারেট করতেছে, ইটারেট করার পর ফাইনালি যেটাতে যা পৌঁছাইছে সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে ব্লক 1 এর ভ্যালু। এইখানে দেখেন এজ এর বি আসছে হচ্ছে এটা, আর এটার ওটস রেশিও হচ্ছে এক্সপেকটেশন অফ বি, ইএক্সপি অফ বি, এক্সপোনেনশিয়াল অফ বি। এটাই হচ্ছে আপনার ওটস রেশিওর ভ্যালু। প্রথমটা কিন্তু না, এই যে লাস্টের কলামটাই হচ্ছে আপনার ওটস রেশিওর ভ্যালু। এইখানে এজ এর জন্য আসে 1.012, দ্যাট মিনস প্রত্যেক 1 ইউনিট এজ বৃদ্ধির জন্য আপনার বৃদ্ধি পাবে হচ্ছে, মানে পারচেজ করার চান্সটা বৃদ্ধি পাবে হচ্ছে 1.012। এটা হচ্ছে আপনার এরকম করে ইন্টারপ্রিটেশনটা আসবে যখন এগুলো কন্টিনিউয়াস হবে। বাট আমি এখানে একটা জিনিস ইগনোর করছি আপনাদের সামনে, সেটা হচ্ছে এডুকেশন লেভেলটা কিন্তু আমার কন্টিনিউয়াস ছিল না, এটা ছিল আমার ক্যাটাগরিক্যাল। তো আমাকে ওটা ডিক্লেয়ার করে দিতে হবে এডুকেশন লেভেলটা আমার ক্যাটাগরিক্যাল ছিল। কিভাবে করতে হবে আমি এটা বের করব। বের করার পরে এই যে তিনটার মধ্যে তো আমার এডুকেশন লেভেলটা ক্যাটাগরিক্যাল, তাহলে আমি এটাকে এখান থেকে এই যে ক্যাটাগরিক্যালে ক্লিক করব। এখন আমাকে বলতে হবে কোনটা ক্যাটাগরিক্যাল, যদি সবগুলাই হয় সবগুলাই, যদি একটা হয় একটা, কোনটা আমার এখানে এডুকেশন লেভেলটা ক্যাটাগরিক্যাল। তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে গেলাম, ক্যাটাগরিক্যাল কোভেরিয়েন্স এটাতে নিয়ে আসলাম। কোনটাকে আমি রেফারেন্স হিসেবে ধরবো, মানে কার সাপেক্ষে আমি তুলনা করব। তুলনা করার জন্য এই যে এখানে চেঞ্জ করে দিলাম, যে আমি এখানে চেঞ্জ করে দিলাম বলতে লাস্টের রেসপেক্টে করতেছি, ওকে করে দিলাম, কন্টিনিউ করব। দেন হচ্ছে এটা ওকে। এখন দেখেন আমার রেজাল্টটা কি আসছে, এই যে দেখেন এজটা কিন্তু যা ছিল তাই আছে, ইনকামটাও যা ছিল তাই আছে, যে দুটো কন্টিনিউয়াস ছিল। বাট দেখেন এডুকেশন লেভেলে কি আসছে, এডুকেশন লেভেল যখন ওয়ান এর রেসপেক্টে টু এর, মানে যার এডুকেশন লেভেল 2 সে হচ্ছে যার এডুকেশন লেভেল 1 তার তুলনায় 0.739 টাইমস বেশি চান্স তার, বেশি বলতে এটা কম হবে আর কি, 0.73 মানে এটা কম, অনেক কম। মানে একের যার এডুকেশন লেভেল 1 তার থেকে যার এডুকেশন লেভেল 2 তার চান্সটা একটু কম, যার আবার 3 তার চান্স আরো কম, যার 4 তার চান্স আরো কম। তো এইভাবে হচ্ছে এটাকে আমরা ইন্টারপ্রেট করতেছি। ইন্টারপ্রিটেশনটা ধরতে পারতেছি কিনা জানি না, আমি আরেকবার একটু বলি। এটা ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এরকম, এডুকেশন লেভেল 1 এর রেসপেক্টে, 1 হচ্ছে আমাদের রেফারেন্স, এডুকেশন লেভেল 1 এর রেসপেক্টে এডুকেশন লেভেল যাদের 2 তারা হচ্ছে 0.739 টাইমস হায়ার চান্স তাদের যে তারা হচ্ছে পারচেজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবেই যাবে। আপনারা কি এক্সপ্লানেশনটা ধরতে পারতেছেন? এখানে দেখেন আমি এখানে এক্সপ্লানেশনটা দিয়ে রাখছি একটা। কোর্স রেশিও ফর স্টাডি আওয়ার্স 2.5, ইচ এডিশনাল আওয়ার, প্রত্যেকটা এডিশনাল আওয়ারের জন্য ইনক্রিজ হবে 150%। বা এটাকে যেভাবে ধরুন আপনি 150%টা কিভাবে আসছে দেখেন, 2.5 এখানে আছে, 2.5 থেকে এক তো হচ্ছে আমার রেফারেন্স, তার মানে এক আমি যদি বিয়োগ করে দিই তাহলে কত থাকে 1.5, 1.5 এর থেকে সাথে 100 গুণ করে দিলে হয় 150। তো এটাই হচ্ছে আমাদের 150% ইনক্রিজ করবে এই জিনিসটা আর কি। তো এটাই হচ্ছে এটার এক্সপ্লানেশন। ওকে, আপনারা কি ধরতে পারছেন এই যে লজিস্টিক রিগ্রেশনটা, এটাও কিন্তু আপনাদের হচ্ছে অনেকগুলো অ্যানালাইসিসে এই কাজটা করেই হচ্ছে দেখবেন পেপার পাবলিশ করে দিচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন? হ্যালো। ভাইয়া ইন্টারপ্রিটেশনটা বুঝি নাই, মানে ওই ওয়ার্ডস রেশিও দিয়ে কখন ইনক্রিজ হবে কখন ডিক্রিজ হবে এই জিনিসটা। আচ্ছা, ইনক্রিজ ডিক্রিজ বলে কিছু নেই, প্রত্যেকটাতেই আপনি ইনক্রিজ বলতে পারেন। যেমন আমি যদি বলি এডুকেশন 1 থেকে এডুকেশন 2 টা 0.739 টাইমস ইনক্রিজ হবে, যখন আমি 0.739 বলবো, 0.739 মানে কি এটা চিন্তা করেন তো, 739 ডিভাইডেড বাই 1000 না, 1000 তার মানে কি, এটা আলটিমেটলি একটা ভগ্নাংশ, ডিভাইড মানে ফ্র্যাকশনটা কি আসলে, মানে কম করে দিবে অবভিয়াসলি ভ্যালুটাকে। তাহলে আপনি এখানে বলতে পারেন যে ডিক্রিজ করাবে, এটা আপনি বলতে পারেন। বাট আলটিমেটলি এখানে মেইন ইন্টারপ্রিটেশনটা হচ্ছে প্রত্যেকটা ইনক্রিজ করবে। এখন দেখেন আমি যদি বলি আমার কাছে 5 টাকা আছে, আর একজন যদি বলে আমার কাছে -5 টাকা আছে, তার মানে আলটিমেটলি কি দুইটাই, তার মানে দুইজনের কাছে কি টাকা আছে না, একজনের কাছে 5 টাকা আছে আর একজনের কাছে 5 টাকা ধার আছে, মানে ও 5 টাকা ওর কাছে আরেকজন পায়। আলটিমেটলি এরকম, যদি একজন বলে যে আমি হচ্ছে 2 টাইমস বেশি খাইতে পারি, আরেকজন বলতেছে আমি 1/2 টাইমস বেশি খাইতে পারি, তার মানে একজন 2 গুণ বেশি খাইতে পারে আর একজন হাফ গুণ কম খায় আসলে, মানে আলটিমেটলি যা খাইতো তার থেকেও হাফ কম খায় সে। তো এটা আসলে মানে জাস্ট ইন্টারপ্রিটেশনের রেসপেক্টে আপনাকে একটু চেঞ্জ করতে হতে পারে, যে যখন ডিভাইডের পরিমাণটা মানে ডিনোমিনেটরের ভ্যালুটা বড় হয়ে যাবে নিউমারেটরের থেকে, তখন আপনি অবভিয়াসলি বলবেন যে এটা ডিক্রিজ হয়েছে। আর যখন এরকম কিছুই হবে না, নরমাল একটা কি বলে পুরো নাম্বার থাকবে,
ন্যাচারাল নাম্বার থাকবে তখন আপনি এটা অবভিয়াসলি ইনক্রিজ করতে বলবেন। ঠিক আছে? ওকে, এরপরে আসি রিলায়েবিলিটি অ্যানালাইসিস। রিলায়েবিলিটি এন্ড ভ্যালিডিটি দুইটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট সোশ্যাল সায়েন্সে, বিশেষ করে যে আপনার ডেটাটা কতটুকু রিলায়েবল, আপনি যে মানুষের থেকে ডেটাটা কালেক্ট করছেন ডেটাটা কতটুকু বিশ্বাসযোগ্য, বা ডেটার মধ্যে কিরকম কি ফিচার গুলো আছে, কিছু ফিচারের উপরে এটার মানে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের খুব একটা কমপ্লেক্স একটু, তো এটা জানার দরকার পড়বে না তেমন একটা। মানে ডিপেন্ড করে আসলে, যেমন ধরেন আপনি এক এক টাইপের মানুষের কাছ থেকে ডেটা কালেক্ট করছেন। ধরেন কেউ একজন দেখলেন যে ও হচ্ছে গান ভালোবাসে, ওর কাছ থেকে ডেটা নিছেন। কেউ একজন দেখলেন যে কোরআন তিলাওয়াত ভালোবাসে, তার কাছ থেকে ডেটা নিছেন। তো অবভিয়াসলি এখান থেকে আপনি কনক্লুশন ড্র করতে পারবেন। আপনি বলবেন কি বাংলাদেশে সব ধরনের মানুষ আছে? আলটিমেটলি বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে বাংলাদেশে নির্দিষ্ট পার্সেন্টেজের মানুষ এই জিনিসটা পছন্দ করে, নির্দিষ্ট পার্সেন্টেজের মানুষ আরেকটা জিনিস পছন্দ করে। তো এরকম জিনিস চলে আসবে আপনার সামনে। তো এই জিনিসটা করার জন্য আপনাকে ডেটাটা ওইরকম ভাবেই কালেক্ট করতে হবে। আপনার যেটা ফোকাস গ্রুপ সেটাকে ফোকাস করে ডেটাটা কালেক্ট করতে হবে। জাস্ট র্যান্ডমলি সবসময় র্যান্ডম ডেটা কালেক্ট করলেও হয় না, আবার কিছু সময় র্যান্ডম ডেটাও কালেক্ট করতে হয়। এটা মূলত ডিপেন্ড করবে আপনার স্টাডির অবজেক্টিভ কি তার উপরে। তো এই জিনিসটা এখন ডেটাটা আপনার কতটুকু পারফেক্ট, বিশেষ করে আমরা যে যে রেটিং নেই যে আপনি এই জিনিসটাতে কি মত কেমন মতামত পোষণ করতেছেন, স্ট্রংলি এগ্রি এগ্রি, তারপরে নিউট্রাল, তারপরে ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, এই টাইপসের যে লাইকার্ট স্কেলে 5 লাইকার্ট স্কেল, 7 লাইকার্ট স্কেল, 10 লাইকার্ট স্কেলে আমরা যখন ডেটা কালেক্ট করি, তখন হচ্ছে আমরা যেটা এই জিনিসগুলো স্টেবিলিটি চেক করতে চাই, তখন আমরা করি রিলায়েবিলিটি অ্যানালাইসিস, ডেটাটা কতটুকু রিলায়েবল। তো এই জিনিসটাই হচ্ছে এখানে আছে। ক্রনবিচ আলফা হচ্ছে একটা প্রসিডিউর রিলায়েবিলিটি টেস্ট করার জন্য। তো আমি যদি ওই জিনিসটা একটু দেখাই, একটু আপনাদেরকে দেখাই কিভাবে আমরা এই জিনিসটা করতে পারবো। ওকে, ধরেন এই যে আমি এই ডেটাগুলো কালেক্ট করছি, এই ডেটাগুলো কালেক্ট করার পর এগুলো আমি রিলায়েবিলিটি টেস্ট করতে চাচ্ছি। তো যাবো অ্যানালাইসিস। আচ্ছা, দেখেন এখানে অ্যানালাইজ দেন স্কেল দেন হচ্ছে রিলায়েবিলিটি অ্যানালাইসিসে যাবো। অ্যানালাইজ স্কেল রিলায়েবিলিটি অ্যানালাইসিস। ওকে, তো এখন আমাকে দেখতে হবে কোনগুলোকে আমি চাচ্ছি। আমি প্রত্যেকটাই চাচ্ছি, এগুলো সবগুলো আমার আইটেম, এগুলো সবগুলোর জন্য আমি চেক করতে চাচ্ছি আমি কি ক্রনবিচ আলফা মডেল সিলেক্ট করা আছে। তো আমি যদি ওকে করে দিই, দেখেন এখানে আমার ক্রনবিচ আলফার ভ্যালু বলে আসছে। আমার ভ্যালু আসে কত? 0.05। দ্যাট মিনস এটা আমার অনেক কম। এখন আমার ইন্টারপ্রিটেশন কি হবে এটার? ইন্টারপ্রিটেশন হচ্ছে আমার 0.09 এর থেকে যেহেতু ছোট, এক্সিলেন্ট মানে বড় এটা না, আমার একদম লাস্টেরটা দিকে আসে 0.07 এর থেকেও ছোট। তার মানে আমার ডেটাটা পুয়ার, অনেক পুয়ার, এটার উপর অ্যানালাইসিস করাটা ঠিক হবে না। যদি এটা আমি প্র্যাকটিস ডেটা হিসেবে রাখছি, মানে এআই জেনারেটেড ডেটা, সো ওই ডেটাটা ফেক না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা ডেটাটা আমি জেনারেট করে দিয়েছিলাম। তো এটা হচ্ছে এইখানকার ইন্টারপ্রিটেশন। মাথায় রাখবেন এটলিস্ট অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে যেন থাকে, অ্যাকসেপ্টেবল রেঞ্জ হয় অথবা গুড অথবা এক্সিলেন্ট, তাহলেই কেবলমাত্র অ্যানালাইসিস করা যায়। তাছাড়া কখনো আপনি অ্যানালাইসিস করতে পারবেন না। এটা হচ্ছে রিলায়েবিলিটি অ্যানালাইসিসটা খুবই জরুরি সোশ্যাল সায়েন্সের কাজের জন্য, এটা মাথায় রাখবেন। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এরকম, এখন ক্রনবিচ আলফার ভ্যালু দেখবেন অনেক সময় আপনি রিয়েল ডেটা কালেক্ট করছেন, বাট ডেটাটা আপনার মানে রিলায়েবিলিটি অ্যানালাইসিসের ভ্যালু অনেক কম আসে। এটা আসার পিছনে কিছু কারণ থাকে। দেখবেন কোন ডেটা আপনি কালেক্ট করছেন 5 লাইকার্ট স্কেলে, কোন ডেটা আপনি কালেক্ট করছেন 2 লাইকার্ট স্কেল বা ইয়েস অর নোতে বাইনারিতে, আবার কোন ডেটা আপনি কালেক্ট করছেন 10 লাইকার্ট স্কেলে। তো এরকম যখন ডাইভার্সিটি থাকবে তখন দেখবেন আপনি আবার আপনার রিলায়েবিলিটি অ্যানালাইসিসের ভ্যালুটা অনেক মানে পুয়ার আসবে। তো ওই সিচুয়েশনটা আপনাকে চিন্তা করতে হবে, তখন আপনাকে ওই জিনিসটাকে কিভাবে একই লাইকার্ট স্কেলে কনভার্ট করে নিয়ে চেক করা যায় সেই জিনিসটা আপনাকে ডিসিশন নিয়ে বের করে ফেলতে হবে। তো এটা হচ্ছে এখানকার, এটা কিভাবে করা যায় এই জিনিসটা এখানে বলে দিচ্ছি আমি। ওকে, রিলায়েবিলিটি অ্যানালাইসিসের একটা এক্সাম্পল দিয়ে রাখছি আমি। এরপরে হচ্ছে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। টাইম সিরিজ অ্যানালাইসিসের কনসেপ্টটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা মার্কেটের 1 বছরের ডেটা নিলেন, প্রত্যেক দিনে তার কিরকম কাস্টমার আসে এরকম একটা ডেটা নিছেন। তো এখন এইটার উপর বেস করে আপনি তো তারপরে প্রেডিক্ট করতে পারবেন যে এই তারিখে তাহলে কিরকম আসবে, ওই তারিখে কিরকম আসবে। এই জিনিসটা যখন আপনি প্রেডিক্ট করতে পারবেন, এই জিনিসটাই মূলত হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস। তো টাইম সিরিজ অ্যানালাইসিসের কিছু কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমি যদি বলি
ট্রেন্ড থাকতে পারে। ট্রেন্ড মানে কি, দেখবেন যে এই সময়টাতে এই যে আমার মনে পড়ে আমি কলেজে বা স্কুলে ছিলাম আমি যখন, ঠিক ওই সময়টাতে পাখি ড্রেস নিয়ে হচ্ছে একটা খুবই ট্রেন্ড চলে আসছিল। লাইক কয়েকজন মনে হয় আত্মহত্যা করছিল, এরকম কিছু একটা নিউজ শুনছিলাম আমি, যে মানে এরকম কিছু ট্রেন্ড চলে আসছে এই সময়টাতে, এটা পিক ট্রেন্ডে আছে যে এই জিনিসটা খুবই লাগবে। এখন এরকম কিছু জিনিস ট্রেন্ডে চলে আসে, আবার দেখবেন যে 2 দিন পরে হারায় যায়। এখন যেরকম হচ্ছে আন্দোলন ট্রেন্ডে আছে, দেখবেন যে কিছু একটা হলে আন্দোলন চলে আসে। তো এই জিনিসগুলো হচ্ছে একটা করে ট্রেন্ড, যে মানে কি বলবো, যে বাংলাদেশ মানে বাঙালির হচ্ছে এরকম ট্রেন্ড থাকে। বা ট্রেন্ড এরকম হইতে পারে, ধরেন কোনো জিনিস বাড়তেছে, ইনক্রিজিংলি বাড়তেই আছে, অলওয়েজ বাড়তেছে, এই জিনিসটা হচ্ছে একটা ট্রেন্ড। সিজনালিটি হচ্ছে, যেমন ধরেন আপনি শীতকালে গরম কাপড় খুঁজবেন, আর গরমের সময় কি করবেন, পাতলা কাপড় খুঁজবেন। তো এই জিনিসটা একটা সিজনের উপর ডিপেন্ড করতেছে আপনি কখন কোন প্রোডাক্টটা খুঁজবেন। শীতকালে অবভিয়াসলি আপনি আইসক্রিম খুঁজবেন না, বা মানে এরকম কিছু। গরমকালে চা খাওয়া থেকে অনেক সময় অনেকে দূরে থাকে। এই জিনিসগুলো এগুলো হচ্ছে সিজনালিটির উপর ডিপেন্ড করে থাকে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আপনার সিজনালিটি। তারপরে হচ্ছে নয়েজ, ধরেন হচ্ছে এলোমেলো ডেটা, এটা কখন কোনটা হয় এটা আসলে ঠিক নেই, এই জিনিসগুলো হচ্ছে নয়েজ হিসেবে কাজ করে। তো এগুলাকে চেক করার জন্য কিছু প্রসিডিউর আছে। একটা হচ্ছে মুভিং এভারেজ, আর হচ্ছে অটো রিগ্রেসিভ, এই দুইটাকে মার্চ করা হয় আরমা মডেল। আরমা মডেল হচ্ছে অটো রিগ্রেসিভ মুভিং এভারেজ মডেল। তারপর হচ্ছে আরিমা মডেল, আরিমা মডেল হচ্ছে অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং এভারেজ মডেল। এই জিনিসগুলো জাস্ট আপনি নামগুলো আপনাদের সামনে মেনশন করতেছি। মোটামুটি আপনারা মনে রাখবেন, আপনারা যাই করবেন মোটামুটি সবগুলাই আরিমা মডেলের মধ্যে পড়বে আশা করা যায়। এগুলো সব মিলাই আরিমা মডেলটাই সবচেয়ে বেশি কাজে লাগে। আর এক্সপোনেনশিয়াল স্মুথিং একটা মডেল থাকে, এটা হচ্ছে স্মুথ করার কাজে লাগে। দরকার পড়বে না আপনাদের কাছে তেমন একটা। তো এখানে আমি প্রসিডিউরটা আপনাদেরকে দেখা রাখছি। অ্যানালাইসিস যেতে হয়, তারপর ফোরকাস্টিং, ক্রিয়েট মডেলস, আপনি কোন মডেলে যাইতেছেন। অটোমেটিক ভাবে আরিমা মডেল ফিক্স করা থাকে বা ফিক্স করে নে, তো ওই জিনিসটা হচ্ছে ওইভাবে নিয়ে নিবে। আমি আর ওই জিনিসটাতে যাচ্ছি না। এখানে কিছু সিনারিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধরেন আপনি মান্থলি ইনকামের উপরে মান্থলি সেল কিরকম হচ্ছে একটা স্টোর থেকে, এই জিনিসটা আপনি ফোরকাস্ট করতে যাচ্ছেন। তো এটা হচ্ছে একটা জিনিস থাকতেছে। আচ্ছা, রিলায়েবিলিটি অ্যানালাইসিস, টাইম সিরিজ অ্যানালাইসিসের কিছু কনসেপ্ট আমি বলে দিচ্ছি এখানে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ফোরকাস্টিং এন্ড প্রেডিক্টিং এই দুটার মধ্যে পার্থক্য কি আসে? যে কেউ একটু বলার চেষ্টা করেন তো, ফোরকাস্টিং এবং প্রেডিক্টিং এর মধ্যে পার্থক্য